আমি ওই দিকে তাকাতেই যেন দেখলাম লাশ কাটা ঘরের দরজাটি আস্তে আস্তে খুলে গেল, আর লাশগুলো ঠিক মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে একদম বড় বড় চোখ করে। আমি দেখেই তো আমার শরীরের পুরো পশমগুলো দাঁড়িয়ে গেল। তো বন্ধুরা, চলেন আজকে জেনে আসি কোন ঘরটা খুললো আর কি দেখা গেল আর কে দেখলো। তো আর দেরি না করে আমরা ডাইরেক্ট গল্প চলে যাচ্ছি। গল্পটি একটি পুরনো লাশ কাটা ঘর নিয়ে। জীবনের প্রথম গল্পটি লিখতে বললাম, তাও আবার সত্য ঘটনা। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক পুরনো বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবা জিজ্ঞাসা করছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি আমাদের সেভাবে তেমন কিছু জানায়নি, কারণ তিনি অস্বীকার করছে যে না বাবা, এসব তুমি জেনে কি করবা। সেই জন্য আমিও তেমন কিছু জিজ্ঞাসা করিনি। ঘটনাটি হচ্ছে প্রায় 1980 সালের দিকে হবে। তখনও আজকে এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গল ঘরের রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব, সবকিছুই মিলে রাঙামাটির কিছু কিছু এলাকার সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো, যা এখন অনেকটা পাল্টে গেছে, কিন্তু আগে এরকম অনেক কিছুই হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফরিক মাজারের লাশের পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতালের হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন, প্রচুর পরিমাণে। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে প্রায় রাত 1টা বাজিয়ে ফেলেন। তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, কারণ গ্রাম ছিল তো, আর তেমন গাড়ি ঘোড়াও ছিল না। গাড়ির ভিতর থাকার মধ্যে একটা গরুর গাড়ি ছিল, তাছাড়া তখন আর তেমন কোনো গাড়ি পাওয়াই যেত না। তো সে আস্তে আস্তে সব গাড়িগুলোই বন্ধ হয়ে গেছিল। তিনি তার বন্ধুদের নিষেধের সত্ত্বেও হেঁটে হেঁটে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তার বন্ধুরা তাকে বলছিল যে দোস্ত, এখন তো অনেক রাত হয়ে গেছে, তুই বাসায় যেয়ে কি করবি, এখন তুই থাক, সকালবেলা যাইস, আজকে তো রাত হয়েই গেল। না, আমার বান্ধবীর বাবা কোনো মতেই যে শুনবার নয়, সে যাবেন তো যাবেই নেই। সে সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকা। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে হেঁটে যান, তাহলে তিনি নৌকা পার হয়ে প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পিছনে একটা বড় কবরস্থান আছে, তার পাশে ছোট একটি মাটির রাস্তা দিয়ে, খালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই খালের এক কোনায় পুরাতন হসপিটালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল তখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি খেয়াল করলেন মাজারের কবর স্থানে উঁচু দেয়ালের উপর ওইখানে কেউ একজন সাদা কাপড় পুরোহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না, কারণ আমি আগেই বলছি সে মদ খেয়ে একটু মাতাল অবস্থায় ছিলেন। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্ত অটল করে রাখলেন এবং হাঁটা শুরু করলেন।
বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষ করতেই পারবি না, সব দোষ কিন্তু তোর। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হতে পারে, তোর ক্ষতি হবেই। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে ওদা হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছলেন তখন তিনি খেয়াল করলেন পুরোনো ঘাটে কেউ নাই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটু নৌকা ছিল, যার রশি টেনে ওপার পার হওয়া যেত, কিন্তু নৌকায় কেউ থাকতো না। ওই নৌকাটা একা একাই সারা রাত থাকতো, যার যখন ইচ্ছা সে তখন ওইভাবেই দিনে মানে যা আশা করতো, আর রাতে তেমন ওইখানে লোকজন আসতো না। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনি আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশাটাও কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলো। তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারের ঘাটে কালো কাপড় পরিহিত একদম অদ্ভুত চেহারিত এক মহিলা তার দিকে দেখে দেখে হাসছেন। আঙ্কেলের সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুনের সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছুই তার পাশে আসতে পারে না। এজন্য আঙ্কেল মনে মনে ভেবে রেখেছেন যে আমি সিগারেট আজকে শেষ করব না। আমার কাছে সিগারেটের তো অভাব নাই, আমি একটার পর একটা আমি সিগারেট খেয়েই যাব, দেখি কি হয়। তখনও ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসতেছিলেন, একদম খিলখিল করে হাসতেছিলেন। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাইতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কখনো রক্ষা করতে পারবে না, তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দিলেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না তার, না কারণ আশেপাশে এলাকা সম্পূর্ণ নীরব, কোথাও কেউ নাই। দূর দূরান্ত যত দূর চোখ যায় একদম শূন্য, কোনো মানুষজন কিচ্ছু নাই। আঙ্কেল পুরো খালের মাঝখানে একা একা দাঁড়িয়ে আছেন, তাও নদীর উপর, পানির উপর, নৌকার উপর। সে যে কি করবে নিজে বুঝতে পারছে না। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করলো। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল অনেকক্ষণ ওই নদীর উপর, পানির উপর সে অপেক্ষা করতেছে। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশিটা টানতে টানতে ওপারে পৌঁছলো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের সিগারেটটি শেষ হয়ে যায়, নিভে যায় সিগারেটের আগুন এবং
ফজরের আজান দিতে তখন 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরা সেই মেয়েটি তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় 2 হাত দিয়ে টেনে কাছে নিয়ে চলে আসে, এসে কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেল অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকে। এই দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রার আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রাবণ হারিয়ে ফেলে। কিন্তু সে ওই যে হসপিটালে ছিল, হসপিটালে থাকার পর সে তার বন্ধুকে যে বলে যে, শোন, কালকে তোরা নিষেধ করছিলি, তোদের কথা শুনে থেকে গেলে ভালো হইতো, আমার সঙ্গে এইগুলো হয়েছে। কিন্তু আঙ্কেলের যে কপালে আর সুখ নাই। আঙ্কেলের যে ফ্রেন্ড সার্কেল ছিল, তার মধ্যে একটা ফ্রেন্ড অনেক সাহসী ছিল। সে বলল, কি বলিস তুই, এসব হতে পারে নাকি? তোর কাছে আসছে, তুই ওকে মেরে তুই সরাই দিবি, তা না তুই যে কি করলি বুঝলাম না। আচ্ছা দেখা যাবে, চল আজকে রাত্রে আমরা সবাই মিলে যাবো। তুই একা ছিলি বিধায় তোকে ও পায়ে এমন করছে, আমরা যখন থাকবো তখন আর কিচ্ছু করতে পারবে না। এই যখন আঙ্কেলকে বলল, আঙ্কেল ভয়ও পাচ্ছে, আবার একটু ভাবলো যে না, এরা এইভাবে যেহেতু বলতেছে, তাহলে আমি একটু যাই দেখি না যে জিনিসটা কি, তাহলে আমিও দেখতে পারবো, ওরাও দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। এই ভেবে আঙ্কেল আর আঙ্কেলের বন্ধুরা সবাই মিলে রওনা দেয়। সবার হাতে এক একটা করে হেরিকেন নিয়ে আস্তে আস্তে ওই ঘাটের পাশ দিয়ে যেতে থাকে। এবার যেই আঙ্কেল হাঁটে, সেই দেখে আবার সেই আগের মতো ওরকম একটা মুরব্বী তাদের বলে, কিরে, তোরে নামে আগের বার নিষেধ করছিলাম, তোর শিক্ষা হয়নি, তুই এখন আবার যাচ্ছিস, তোর কিন্তু খবর আছে, সাবধানে থাকিস। এই বলে হুট করে ওই লোকটি উধাও হয়ে যায়। আঙ্কেল বলে, এই দেখ, উনি কিন্তু উধাও হয়ে গেছে, আগের দিন কিন্তু আমার সঙ্গে এইগুলো হয়েছিল, আজকেও হচ্ছে, কি যে হবে আমি বুঝতেছি না। আঙ্কেলের বন্ধুরা বলে, আরে তুই কোনো চিন্তা করিস না, ওসব ফালতু কথা, তুই দেখি না কি দেখি হয়, চল আমাদের সাথে চল, আমরা আছি তোর সাথে, তোর চিন্তা করিস না। এই বলে আঙ্কেলের ফ্রেন্ডের নিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে হইতে থাকে। যেই না সবাই মিলে নৌকার উপর উঠে নৌকার দড়িটা ধরে একটু টান দিছে, হুট করে দেখে কি, ওই যে পানির এত স্রোতে মনে হচ্ছে কি নৌকাটা অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। আঙ্কেলের ফ্রেন্ড বলতেছে, এই সবাই শক্ত করে ধর, নাই কিন্তু আমরা ওই পারে যেতে পারবো না, আমাদের অন্য কোথাও নিয়ে যাবে, এখানে তো এত স্রোত হয় না, হুট করে এত রাত্রে এত স্রোত কিভাবে আসতেছে। সবাই অবাক, এই স্রোতের জন্য সবাই একটু হলেও ভয় পেয়ে গেল। তখন আঙ্কেল বলল, হে, ওই দেখ, লাচকাটা ঘরটা কেমন জানি খুলে যাচ্ছে, আর লাচকাটা ঘরের যে দরজাটি ছিল ওইটা তখন খুললে না একটা বিকট আওয়াজের একটা শব্দ হইতো। ওই শব্দটা আস্তে আস্তে পানির স্রোতে ধেয়ে ধেয়ে আঙ্কেলদের কানে এসে শব্দটা বাজছে।
আঙ্কেল বলে, এই তোরা কেন আসতে চাইলি? দেখ না এবার কি হবে, কি করব আমরা এখন? আঙ্কেলের বন্ধুরা বলে, আরে দাঁড়া, দেখি না কি হয়। কি বলতো একটু সর্দি হয়েছে, ও হয়তো বা বাতাসের জন্য হয়েছে, তুই অত চিন্তা করিস না, আমরা আছি, তুই অত চিন্তা করিস না তুই। এই বলে নৌকার দড়িটা আঙ্কেলরা ধরে টানতে থাকে। একটু পরেই দেখে ওই সেই মহিলা, কালো পোশাক পরে, কিন্তু আজকে তার মুখে রক্ত লাগানো ছিল, তার দাঁতগুলো একদম বড় বড় বাইরের দিকে বের হয়ে আছে। দেখলেই যেন গা একদম শিরশির হয়ে ওঠে। আমরা ওটা দেখি তো সবাই ভয় পেয়ে গেলাম। এখন আমার বন্ধুরা আমাকে বলতেছে, কিরে তুই যা বলছিলি সত্যি বলছিলি, আমাদের আশাটা আজকে ঠিক হয় নাই, কি করব আমরা এখন? আমি বললাম, কি আর করবো, চল আমরা চলে যাই। তো বলল কি, দেখ যেহেতু দেখা দিছে, আমরা এদিকে যাই ওইদিকে যাই, যেদিকে যাই না কেন ও আমাদের সামনে এসে কিছু না কিছু একটা করবে। তার চেয়ে বরং চল আমরা সামনের দিকে আগাই। আর সমস্যা কি, আমরা তো লাঠি টাঠি নিয়ে আসছি, দেখি কিছু করতে পারি কিনা। এই বলে সবাই একসঙ্গে নৌকার দড়ি ধরে জোরে জোরে টানতে লাগলো, যেন খুব তাড়াতাড়ি পাড়ায় পৌঁছাইতে পারে। আর ওই পার থেকে ওই মহিলাটি বলতেছে আঙ্কেলদের, এই হাই, তোদেরই তো আমি চাই, তাড়াতাড়ি আয়, এত লেট করতেছিস কেন? আর কত অপেক্ষা করাবি আমাকে? চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে। এইগুলা বলতেছে আর আঙ্কেলরা ঘাবড়ে যাচ্ছে। আস্তে আস্তে ওই পার যেতেই হুট করে দেখে কি ওই মহিলাটি উধাও হয়ে গেছে। তখনই আঙ্কেলের এক বন্ধু বলে কি, হে ওই দেখ লাশ কাটা ঘরের দিকে তাকা, ওই দেখ একটা দেহ পড়ে আছে, কিন্তু তার মাথাটা নাই। দেখ গলা দিয়ে মনে হচ্ছে একদম সদ্য রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ যেন গলাটা কামড়ে একদম ছিঁড়ে ফেলছে। গলাটা একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। দেখ না, আমরা আমরা কোথায় পড়লাম রে? কি করব আমরা এখন? কি হবে আমাদের? তো এখন সবাই মিলে বললো, শোন, এখন আমরা ঘাবড়ালে চলবে না, আমাদের সাহসিকতা রেখে আমাদের কাজ করতে হবে, আমাদের সাহস নিয়ে সামনে আগাইতে হবে। এইভাবে ভীতু হয়ে পড়লে আমাদের চলবে না। তো আমরা কি করতে পারি এখন? সবাই মিলে একটা জোট হইলো, বলল কি, সবাই সিগারেট জ্বালা, সবাইকে একটা করে সিগারেট জ্বালা, হেরিকেনের আলোটা আর একটু বাড়াই দে, এবার চল আমরা দেখি যে ওইখানে কি আছে, কিসের জন্য তো ভয় লাগে, দেখি। তাই বলে সবাই আস্তে 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 সামনের দিকে এগোলো। বলে রাখা ভালো, ওইখানে আঙ্কেলরা 3 জন ছিল, আঙ্কেল ছিল আর আঙ্কেলের 2টা ফ্রেন্ড ছিল। আস্তে আস্তে ওনারা লাশ কাটা ঘরের দিকে আগাচ্ছে। ওনারা যতই ঘরের দিকে আগাচ্ছে ততই যেন দেখতে পারতেছে ওই ঘর থেকে কে যেন কান্নার একটা আওয়াজ করতেছে, বলতেছে, আমাকে আর কেটো না, আমাকে আর কেটো না, আমি আর সহ্য করতে পারছি না, আমি মরে যাব, আমি মরে যাব, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। এই বলে চিৎকার করতেছে আর জোরে জোরে কান্না করতেছে। আঙ্কেলরা বলতেছে, এই দেখ তো কে জানি কান্না করতেছে, চল আমরা দেখে আসি কি হচ্ছে ভিতরে। এই বলে আঙ্কেলরা হেরিকেনের আলোটা একটু জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে লাশ কাটা ঘরের দিকে সাহসিকতা দেখিয়ে ঢুকে পড়ে। আঙ্কেলরা ঢুকতেই হুট করে কেমন জানি দরজাটি অফ হয়ে গেল। এখন সবাই বলতেছে, হাই রে, আজকে আমরা কোথায় চলে আসলাম, কি হবে আজকে আমাদের? এর মধ্যে যে ফ্রেন্ড একটু সাহস ছিল সে বলল, আরে চিন্তা করিস না, যা হবে দেখা যাবে, চল দেখি এখানে কি আছে। আমরা দেখলাম লাশ কাটা ঘরটি
অনেক বড়, অনেক বড়। আর ঘরটা অনেকদিন বন্ধ থাকায় সারা জায়গা কেমন জানি ঝুলকালি পড়ে আছে, আর ভিতর থেকে একটা বিশ্রী একটা গন্ধ করছে। মনে হচ্ছে কি রক্ত পচার একটা যে গন্ধ আছে না, ওই গন্ধটা আস্তে আস্তে বাতাসে ধীরে ধীরে আমাদের নাকে আসতেছে। আমাদের পেটটা মনে হচ্ছে কি মুচড়ে বমি আসতেছে, এতটা বিশ্রী গন্ধ। তারপরও আমরা নাক মুখ টিপে ধরে আমরা সামনের দিকে হইতে লাগলাম। দেখলাম যে কি আছে এখানে, চেয়ে দেখি। তো আমরা সামনের দিকে এগোলাম আস্তে আস্তে। দেখি যে এই কোনায় ওই কোনায়, প্রত্যেক কোনায় কোনায় কেমন জানি এক একটা হাত ফেলানো, এক একটা মাথা ফেলানো, চোখ ফেলানো, হৃৎপিণ্ড ফেলানো, মাথার ঘিলু ফেলানো। আমরা দেখে রীতিমতো ওইখানেই ভয় পেয়ে গেলাম যে কি রে, এইসব কি, সত্যি এখানে কিছু আছে। আমরা এই দেখে পিছনের দিকে জোরে দৌড় দিলাম। দৌড়ে দেখি আমাদের দরজাটা আর খুঁজে পাচ্ছি না। যেদিক দিয়ে আমরা ঢুকেছি ওই দিকে আর কোনো দরজাই নাই। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা ধরে চিল্লাইতে লাগলাম, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা আমরা এখানে আটকে গেছি, কি করব আমরা এখন? আমরা বুঝতে পারতেছি না কি করব আমরা। আমরা জোরে জোরে চিল্লাইতেছি। এর মধ্যে দেখি হুট করে ওই মহিলাটির সামনে চলে আসছে। মহিলাটির হাতে বড় বড় দুটো চাপাটি, বলতেছে, এই তোদের আজ ছাড়ব না, এদের মতো তোদেরও আজ আমি আস্তে আস্তে কুচি কুচি করে রেখে দেব। এই বলেই দেখলাম মহিলাটি আমার এক বন্ধুকে কপাত করে ধরে তার গলার উপর এত জোরে একটা আঘাত করলো, গলাটি দুই ভাগ হয়ে নিচে পড়ে গেল। তার গলাতে রক্ত কল কল করে বেরোচ্ছে, আর রক্তগুলো মনে হচ্ছে আমাদের মুখে এসে আমাদের পুরো শরীরে লেগেছে। আমরা ভয়তে কি করব আমরা বুঝতে পারতেছি না। আমরা মনে হচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে যাব, আমার বন্ধু মারা গেছে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এ কি অবস্থা? এটা বাস্তবে, এটা বাস্তবে আমার সঙ্গে হচ্ছে, কিভাবে সম্ভব? আমি 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 কি করবো এখন? আমার বন্ধু কোথায়? আমার যে সাহসী বন্ধু ছিল, ও আমাকে আস্তে ধীরে রাখছে, দাঁড়া, সহ্য কর, চল দেখি কি করা যায়। আমরা দুজনে দুটো লাঠি নিয়ে আমরা ওই মেয়েটার গায়ে যতই আঘাত করি না কেন, দেখি কি মেয়েটার গায়ে কোনো মতে কোনো ইফেক্ট পড়ে না, মেয়েটার গায়ে লাগে না। মেয়েটি আস্তে আস্তে আমাদের দিকে ঘাড় ফিরিয়ে বলতেছে, কিরে, আমাকে মারতে চাস? আমাকে মারা এত সস্তা না, এবার দেখ আমি তোদের কি করি, তোদের আজকে বাঁচাবে। আগের দিন তো তুই বেঁচে গেছিলি, বলেছিলাম না তোর মার দুধের অনেক শক্তি, এই জন্য তুই বেঁচে গেছিলিস। ভোর হয়ে গেছিল, আজ কোথায় যাবি? আজ তোদের খবর আছে, তোদের আজ আমি ছাড়তেছি না। এই বলেই মহিলাটি আমাদের দিকে ধীরে আসে। আমরা কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমরা হেলিকেনের আলোটি একটু জোরে আলোয় দিলাম, আর মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। কি করব কিছু বুঝতে পারতেছি না। পুরো শরীর রক্তে ভেজা, তার উপর ঘেমে শরীরটা যে কেমন লাগতেছে, শরীর থেকে দুর্গন্ধ করছে। ভাবতেছি আজ মনে হয় শেষ, আর কাউকে আমি দেখতে পারবো না, আর আমি বাসায় যেতে পারবো না। আমি এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে হুট করে দেখি মাথা ঘুরে আমি পড়ে গেলাম। আমার আর কোনো হুঁশই নাই। আমি আমি আমার যখন সকালে চোখটা খুললো, চোখ খুলে আমি দেখি যে আমার সাহসী যে বন্ধুটা ছিল ও আর নাই, ও মারা গেছে। আমি দেখে আমি হতভম্ব হয়ে আমি
কান্না কান্না আমি শুরু করে দিলাম। হাইরে, আজ আমার জন্য আমার বন্ধু দুটো চলে গেল, কি হবে আমার আজ? আমি কি করব? আমার বন্ধুকে দেখি, তার পুরো শরীরের পুরো গোস্তগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন ভাবে খেয়ে ফেলছে। মনে হচ্ছে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গে তার দাঁতের যে স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে, আর রক্তগুলো ছিটে ছিটে চারপাশে ফুলের ছিটে আছে। এতে বন্ধুর গাটা একদম রক্তে লাল হয়ে গেছে। আমি দেখে আমার আর কিচ্ছু সহ্য হচ্ছে না। আমি কি যে করবো? আমার পুরো শরীরে রক্তে লেগে রক্ত একদম জমাট হয়ে আছে। আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমি আস্তে আস্তে ওইখান থেকে বের হলাম। বের হয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে আমি গোসল করলাম। গোসল করে আমি একটু রেস্ট নিলাম। তবে আর কি রেস্ট হয়? বাসায় যে গোসলের পরে দেখলাম প্রচন্ড জ্বর আসলো। এতটা জ্বর আমার লাইফে কোনোদিনও হয় নাই। এতটা জ্বর হয়েছে আমার, আমার পুরো শরীর কাঁপতে লাগলো। শরীর এতটা কাঁপা শুরু করলো যে আমি একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছি, একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছি। আমার বাসা থেকে ডক্টর ডেকে আনলো, কোনো ওষুধে কাজ হচ্ছে না আমার। আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, কি বলবো। আমি যত ওষুধ খাই না কেন, যাই করি, আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেছিল। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এত ডাক্তার, এত কবিরাজ, এত কিছু দেখালাম, কোনোটাই আমার কেউ কোনোভাবেই ঠিক করতে পারলো না আমাকে। আমার দিন দিন আমার শরীর শুকিয়ে যাচ্ছে। আমার শরীর শুকিয়ে আমার শরীরে যত হাড়গুলো আছে সবগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি ওই দিনের পর থেকে তওবা করছি, আমি আর কোনোদিন নেশা করব না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি আর কোনো কিছুই করব না। আমি আজ থেকে ভালো হয়ে যাব। রাত বেরাত কোথাও বের হব না। আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করব। আমি আমি আজ থেকে অনেক অনেক ভালো হয়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা এরপরে আরো অনেক ভালো ভালো গল্প জানাবো। আর আপনাদের কোন বিষয়ের কোন গল্পগুলো শুনতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা ওই বিষয়ের উপর গল্পগুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোন এক গল্পে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।